হ্যালো স্টুডেন্টস, বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আমাদের যে লেকচারটা চলছিল সেই লেকচারটির সেকেন্ড পার্ট বা কন্টিনিউয়েটিং পার্ট বলতে পারো আরএল সিরিজ সার্কিট যেটা এখানে ভিজিবল হচ্ছে তার অবশিষ্টাংশ আমি এখানে আলোচনা করতে চলেছি। তা আমরা এখানে যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে ওয়েভ ফর্মটা দেখতে পাচ্ছ, এই ওয়েভ ফর্মে আমরা কিন্তু এখানে একটা অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে পারি এবং এই অ্যাভারেজ ভ্যালুটা কিভাবে আসছে সেটা যদি দেখো, আমরা কিন্তু এখানে পিওর ইন্ডাক্টরের মতো জিরো বা পিওর রেজিস্ট্যান্সের মতো পাওয়ারের ইকুয়েশন পাবো না, কিছুটা আলাদা অবশ্যই হবে। পাওয়ারের এক্সপ্রেশনটা যদি আমরা লিখি সেটা হচ্ছে ভিআই, আর ভি এর এক্সপ্রেশন আমরা জানি ভি এম সাইন ওমেগা টি, আই এর এক্সপ্রেশন হচ্ছে আই এম সাইন ওমেগা টি মাইনাস ফাই। এইবার এ দুটোকে যদি আমি এইভাবে লিখি ভি এম আই এম সাইন ওমেগা টি আর সাইন ওমেগা টি মাইনাস ফাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাওয়ারের যে এক্সপ্রেশনটা আসছে সেই এক্সপ্রেশনের আমরা কিছু আলাদা ক্যালকুলেশন এখানে শো করতে পারছি, বা সেটা আমরা নেক্সট পেজে করছি। অ্যাভারেজ ভ্যালু পাওয়ারের যদি চাই তাহলে আমার এখানে যে এক্সপ্রেশনটা আসছে তার ইন্টিগ্রেশনটা করার প্রয়োজন পড়ে। তা আমাদের যে ইকুয়েশনটা এসছিল সেটা অ্যাভারেজের নয়, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, সেটা আমাদের ছিল ভিএম লাস্ট পেজে আইএম সাইন ওমেগা টি, আর কি ছিল সাইন ওমেগা টি মাইনাস ফাই। এবার আগের মতো করেই ভিএম আইএম বাই টু, আর এদিকে একটা টু সাইন ওমেগা টি সাইন ওমেগা টি মাইনাস ফাই, এইভাবে যদি করি সাইন এ সাইন বি যে ফর্মুলা, সেই ফর্মুলাটাতে কি আছে কস এ মাইনাস বি মাইনাস অফ কস এ প্লাস বি, ভিএম আইএম বাই টু অ্যাজ ইট ইজ ছেড়ে দাও, এটাকে করলে আসছে কস ওমেগা টি মাইনাস অফ মাইনাস মানে কস ফাই মাইনাস কস টু ওমেগা টি মাইনাস অফ ফাই আসছে। এইভাবে জিনিসটাকে যদি আমরা ফলো করি তাহলে দেখতে পাচ্ছি পি এর দুটো পার্ট আসছে। পি এর পার্ট আসছে একটা হচ্ছে ভিএম আইএম বাই টু কস ফাই মাইনাস ভিএম আইএম বাই টু কস টু ওমেগা টি মাইনাস ফাই। এইবার যদি আমি এদের অ্যাভারেজ ক্যালকুলেশন করতে চাই, এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পাওয়ারের ইকুয়েশনে শুধুমাত্র ফার্স্ট পার্টটার এক্সিস্টেন্স, সেকেন্ড পার্টটা কিন্তু এক্সিস্ট করবে না। ঠিক আছে, যদি সেকেন্ড পার্টটা এক্সিস্ট নাই করে তাহলে পি অ্যাভারেজ, এদিকে লিখে রাখছি, পি অ্যাভারেজ কত পাবে ভিএম আইএম বাই টু কস ফাই, এটা থেকে করলে আসছে ভিএম বাই রুট টু আইএম বাই রুট টু কস ফাই, এটা থেকে আসছে ভি আই
cos phi, দ্যাট ইজ পি অ্যাভারেজ। এটাকে আমরা রেড বক্সের ভেতরে রাখতে পারি। পি অ্যাভারেজের ভ্যালুটা এই পাওয়ার ইকুয়েশনটা কিন্তু আমরা পেলাম। এই পাওয়ার ইকুয়েশনটা আমাদের শো করছে কতটা এই সার্কিট পাওয়ার কনজিউম করবে, বা আরএল সার্কিটের পাওয়ার ইকুয়েশন। বোঝা গেল? এই জায়গা থেকে আমরা আরও কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারি, যেমন পাওয়ার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট থেকে ভিআই কস ফাই মানে অ্যাক্টিভ পাওয়ার। তাহলে এটা আমি বলতে পারি এটা হলো অ্যাক্টিভ পাওয়ার। অলরেডি এটার উপরে আমাদের একটা আইডিয়া আছে, অ্যাক্টিভ পাওয়ার। ওকে, এবার দেখো আমরা যদি পাওয়ার ট্রায়াঙ্গেলটা এখানে আঁকি, দেখো এটাকে পাওয়ার ট্রায়াঙ্গেল আঁকার দরকারও পড়ে না। আমরা যে ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা পেয়েছিলাম এটা ছিল ভিআর, আর এটা হচ্ছিল তোমার ভিএল, আর এটা ছিল তোমার ভি। লক্ষ্য করে দেবে এই অ্যাঙ্গেলটা ছিল ফাই, তার মানে ভিআর হচ্ছে তোমার ভি কস ফাই, ভিএল হচ্ছে তোমার ভি সাইন ফাই। আমি যদি প্রত্যেকের সাথে একটা করে আই গুণ করি, লক্ষ্য করে দেখো এটা আসছে ভি আই কস ফাই, এটা আসছে ভি আই সাইন ফাই, আর এটা আসছে অনলি ভি আই। এটা কি পাওয়ার ট্রায়াঙ্গেল হলো না? এটা তো পাওয়ারই ট্রায়াঙ্গেল। এটা হলো অ্যাক্টিভ পাওয়ার, এটা গেল রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা হলো অ্যাপারেন্ট পাওয়ার। এই থিওরিটা কিন্তু আমরা এখানে আরেকবার শিখে নিলাম। ক্লিয়ার? আরও কয়েকটা কনসেপ্ট তোমাদের দিই। যেমন দেখো আমরা দেখেছি যে কারেন্টকে রেফারেন্স ধরেছি, কারেন্টকে রেফারেন্স ধরে আমরা এখানে যে ড্র করেছিলাম ফেজর ডায়াগ্রাম এর আগে, এটা ছিল ভিএল, ক্লিয়ার? আর এটা হলো ভি। ওকে, ছোট হয়ে গেছে, জাস্ট কনসিডার ইট। এটা যদি আই হয়, আমি রেড কালার পেন ইউজ করি, আই এর দুটো কম্পোনেন্টে ব্রেক করো। এই কেন কম্পোনেন্টে ব্রেক করব? এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। আই এর একটা কম্পোনেন্টে এটাকে ব্রেক করো। যদি আমি এটাকে আই এর কম্পোনেন্টে ব্রেক করি, দেখতে পাওয়া যাবে যে আই এর যে রেজাল্ট্যান্ট আসছে, একটা কম্পোনেন্ট ধরো এইভাবে যাবে, আর একটা আই এর কম্পোনেন্ট এইভাবে যাবে। আর তুমি যদি এদের রেজাল্ট্যান্টটা খোঁজো, আর একটু বড় করতে হবে, যাই হোক আমি এটাকে তোমাদের জাস্ট বোঝানোর জন্য করছি। দেখতে পাবে এই যে আই এর কম্পোনেন্ট, এইটা কিন্তু হচ্ছে এই যে এটা আমি ড্র করলাম রেড লাইন, এটা কিন্তু আই কস ফাই। আর এই যে কম্পোনেন্ট দেখছো এটা কিন্তু আই সাইন ফাই। যে কম্পোনেন্টটা তোমার পাওয়ার লস শো করছে ভিআই কস ফাই, সেটা কিন্তু ভি এর সঙ্গে একই ফেজে থাকছে কারেন্টের কম্পোনেন্ট, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি।
এটা খুব ইম্পর্টেন্ট নয়, তবে যদি একটু ডিপলি স্টাডি করো তাহলে কিন্তু এটার ইম্পর্টেন্স রয়েছে। বোঝা গেল? এবারে কিছু ম্যাথামেটিক্স সলিউশন করার কিছু ইম্পর্টেন্ট জিনিস এখানে ডিসকাশন করব, যেগুলো আমাদের নিউমারিক্যালে খুব হেল্পফুল হবে। যেমন দেখো, কারেন্টটাকে রেফারেন্স নিয়েছি নাকি? আচ্ছা, কারেন্ট যদি রেফারেন্স হয়, আই আমরা ট্রিট করেছি রেফারেন্স। ওকে, কারেন্টটাকে রেফারেন্স নিয়েছি, উই কনসিডার। যদি আমি এটাকে পোলার ফর্মে রিপ্রেজেন্ট করি, ইট ইজ আ ভেক্টর। পোলার ফর্মে রিপ্রেজেন্ট করলে তোমাকে লিখতে হবে মড আই, ইট ইজ আ রেফারেন্স, তো ইট ইজ 0 ডিগ্রি। ক্লিয়ার? এবার লক্ষ্য করে দেখো, ভোল্টেজ, ইম্পিডেন্স এরাও তো রয়েছে। তাহলে আমি এদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করব? এদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? ভোল্টেজের কথাটা বাদই দাও, ইম্পিডেন্সের কথা ভাবো। ইম্পিডেন্স ইজ অলসো এ ভেক্টর। এর পোলার ফর্ম ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, যদি মনে থাকে, এক্ষুনি সার্কিটটা শো করছি না, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা এরকমই মতো, এটা ছিল জেড, এটা ছিল এক্সেল, এটা ছিল আর, আর এক্সেল জেড। তাহলে জেড যখন আমি এখানে শো করব, এটা কিন্তু অ্যাট অ্যান অ্যাঙ্গেল ফাই হবে। এটা আমি আরও ডিটেলসে আসছি। এবার যদি বলা হয় ভি বার করো, আই জেড, তুমি কি করে বার করবে? মড আই মড জেড, তাদের অ্যাঙ্গেলগুলো তোমাকে শো করতে হবে। যখন প্রোডাক্ট করা হয়, অ্যাঙ্গেলগুলো কি হয়? যোগ হয়ে যায়। অতএব যদি আমি এটাকে বলি একেবারে ইন শর্ট, ভি অ্যাট অ্যান অ্যাঙ্গেল ফাই। বুঝাতে পারলাম? এইভাবে কিন্তু নিউমারিক্যালগুলো আমাদের অ্যাপ্রোচ করতে হবে। এটাকে পোলার ফর্ম, কমপ্লেক্স ফর্মে যদি শো করতাম, এদের কীরকম হতো? কমপ্লেক্স ফর্মে শো করলে এটার কোনো ইমাজিনারি পার্ট থাকতো না। বোঝা গেল? 1 ওকে, এটার ক্ষেত্রে কি হতো? জেডের ক্ষেত্রে কিন্তু এক্সপ্লানেশন রাখতে হবে কি? আর প্লাস জে এক্সেল, এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে হবে। বোঝা গেল? ভি যখন তুমি শো করছো, তখন তোমাকে এটাও রিপ্রেজেন্ট করতে হবে কমপ্লেক্স ফর্মে। সেটার একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকলে জিনিসটাকে বুঝতে সুবিধা। তাও আমি এটাকে শো করছি কিভাবে হবে? আই উইদিন ব্র্যাকেটে আর প্লাস জে এক্সেল। ব্যাপারটাকে ভালো করে বোঝার চেষ্টা চল, নতুবা জিনিসটা কিন্তু খুব কমপ্লেক্স হয়ে যাবে। ওকে, বোঝা যাচ্ছে? আশা করছি বোঝা যাচ্ছে। নিউমারিক্যাল আমরা করব, আরও ব্যাপারটা সোজা হবে। ক্লিয়ার? জাস্ট আমি এটাকে, এই পার্টগুলো হচ্ছে কমপ্লেক্স ফর্ম, এটা পোলার ফর্ম। বোঝা গেল? মোটামুটি একটা আইডিয়া হচ্ছে। পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা, অ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, যত রকম আমাদের আছে মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি। এইবার আমরা এখান থেকে নিউমারিক্যাল কিছু আরএল সার্কিটে রিলেটেড করতে পারি। নিউমারিক্যাল না করলে জিনিসটা কিন্তু ক্লিয়ার হবে না। ওকে, দেখো এখানে একটা নিউমারিক্যাল। ইন আ সিরিজ সার্কিট কন্টেইনিং পিওর রেজিস্ট্যান্স অ্যান্ড পিওর ইন্ডাক্ট্যান্স,
The current and voltage are expressed as these and these. Calculate what is the impedance of the circuit, what is the value of resistance, what is the value of inductance in Henry, what is average power drawn by the circuit, what is power factor, everything. এটা একটা কম্প্যাক্ট প্রবলেম বলতে পারো। ফার্স্ট অফ অল আমাদের এখানে সলিউশন ফার্স্টে ভি এর এক্সপ্রেশন কি লেখা আছে লেখো 15 সাইন আর কি আছে 314t প্লাস 5π/6। ওকে, নেক্সট আই এর এক্সপ্রেশন লেখা আছে 5 সাইন 314t প্লাস 2π/3। ওকে, তাহলে আমি যদি এই এক্সপ্রেশনটাকে একটা আমাদের ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করি, ইট উইল বি ভিএম সাইন 314t প্লাস 5π/6। এটাকে যদি কম্পেয়ার করি আই এম সাইন কম্পেয়ার করছি 314t প্লাস 2π/3, তাহলে এখানে ভিএম বাই আইএম করে জেড পাওয়া যেতে পারে, জেড ইকুয়াল টু ভিএম বাই আইএম। বাট জেড জানতে চেয়েছে কোশ্চেন নাম্বার 1, ভিএম ইকুয়াল টু কত বলো 15, আইএম হচ্ছে 3 ওহম। এটা আমাকে ম্যাগনিটিউড শো করছে, বাট ইট ইজ নট অ্যাবসলিউট রাইট, শুধু ম্যাগনিটিউড শো করলে চলবে না। নেক্সট কাজ হচ্ছে 5π/6 মানে কত, ডিগ্রি, আর 2π/3 কত 120 ডিগ্রি। লক্ষ্য করে দেখো ভোল্টেজ 150 ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে, 120 ডিগ্রি থেকে শুরু হয়েছে। জিনিসটাকে একটু ভালো করে বুঝতে হবে যে ফেজ ডিফারেন্স দুজনের মধ্যে তাহলে কত, ফেজ ডিফারেন্স কত, কে কতটা ডিফার করে আছে। লেটস ড্র, চলো একটু এঁকে নিলে ব্যাপারটা বোঝা যাবে। ছোট করে আঁকছি, ডিটেলসের প্রয়োজনীয়তা থাকে। ফার্স্ট হচ্ছে ভোল্টেজের এক্সপ্রেশন 5π/6, তার মানে এটা লিড করছে 150 ডিগ্রি। তাহলে আমাদের হিসেব মতো আমরা যদি এটাকে ভাবি যে 0 থেকে স্টার্ট করে 180তে যাচ্ছে, 0 থেকে স্টার্ট করে 180তে যাচ্ছে, তাহলে এটা 150 ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে, তার মানে এইরকমভাবে এটা এইখানে খতম। তারপরে তুমি বাকি পার্ট আঁকো বা আঁকো না আঁকো না আঁকো, দিস ইজ 150। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ওকে, ইট ইজ ফর ভি। রেডে আমি শুরু করছি কারেন্ট ইজ 120 ডিগ্রি থেকে শুরু হচ্ছে, 120 মানে 180 60, মোরালেস। এটা হলো আই, এটার যে ডিফারেন্স সেটা কিন্তু 120। তাহলে এই ডিফারেন্সটা কত 30 ডিগ্রি।
তাহলে এদের ফেজ ডিফারেন্স কত বলছে? ফেজ ডিফারেন্স কত বলছে? 30 ডিগ্রি। কে কাকে ল্যাগ করছে? কারেন্ট পরে, তার মানে কারেন্ট আই ল্যাগস ভি বাই 30 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে জেডের এক্সপ্রেশনটাকে আমরা এইভাবে লিখতে পারি। জেডের এক্সপ্রেশনটাকে লিখতে পারি জেড অ্যাট এন অ্যাঙ্গেল মাইনাস ফাই থিওরি দিয়ে। কি? জেডের ভ্যালু 3 অ্যাট এন অ্যাঙ্গেল মাইনাস 30 ডিগ্রি। বোঝাতে পারলাম? এটা কিন্তু আর একটা অ্যান্সার হতে পারে জেডের। এটা তো একটা অ্যান্সার হয়েইছে। বোঝা গেছে? ব্যাপারটাকে পুরো ডিটেলস না বুঝে ছাড়া যাবে না। বোঝা গেল? ওকে, নেক্সট। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করতে গেলে তোমার এখানে দেখতে হবে যে ফর্মুলা আমাদের কি কি মোটামুটি মনে রাখা যায়। যদি পাওয়ার ট্রায়াঙ্গেল, ভোল্টেজ ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এগুলো সব মনে থাকে, দেখো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা আর একবার এঁকে নিলে ক্লিয়ার হয়। দ্যাট ইজ জেড, আমি একটু উল্টোভাবে আঁকছি। এটা হলো জে আর, এটা এক্সেল, এটা হলো জেড, এটা হচ্ছে ফাই। জেড ইকুয়াল টু নয়, আর ইকুয়াল টু, ফর কোশ্চেন নাম্বার 2 আর ইকুয়াল টু কি? জেড কস ফাই। তাহলে এখানে জেডের ভ্যালু 3 কস 30 ডিগ্রি, কস 30 মানে 3√3/2, √3/2 ক্যালকুলেশন করো। দেখো আর এর ভ্যালু কত বেরোচ্ছে, আর এর ভ্যালু আমাদের কত বেরোচ্ছে চেক করো। 3 ইন্টু √3 ভাগ 2, 2.5, 2.59, 2.6। ও এটা আমার আরও একটা অ্যান্সার বের করে গেল। ওকে, বের করতে পারলাম তো? থার্ড কোশ্চেন, ফাইন্ড হোয়াট ইজ দ্য ইন্ডাকটেন্স। তো ফার্স্ট ক্যালকুলেট এক্সেল। এক্সেল ইকুয়াল টু জেড সাইন ফাই। এটা থেকে চেক করলেই বুঝতে পারবে। 3 সাইন 30, 3 ইন্টু হাফ, 1.5 ওহম। নেক্সট এক্সেল ইকুয়াল টু 2 পাই এফ এল, or you can write omega L. তাহলে L equal to XL by omega. XL equal to 1.5, omega equal to how much? 314. তাই তো? ভাগ করো, দেখো L এর ভ্যালু কত পাওয়া যায়। 1.5 divided by 314, 4.7 মিলি হেনরি, 4.78 10⁻³ মানে মিলি হেনরি পেলাম। আমাদের আরও একটা অ্যান্সার বেরিয়ে গেল। থার্ড হলো ফোর্থ, অ্যাভারেজ পাওয়ার ড্রন। অ্যাভারেজ পাওয়ার ড্রন, এখানে আরও একটা জিনিস তোমাদের ওখানে শেখানো ভুলে গিয়েছিলাম, সেটা লিখে দিচ্ছি। ভিআই কস ফাই। ভিআই কস ফাইকে কী লেখা যায়? ভিআই কস ফাইকে কী লেখা যায়? আমরা কীরকমভাবে এক্সপ্রেশনটা শো করেছি, হ্যাঁ সেটাও আমরা একটু দেখে নিলে হয়, সুবিধা হবে কোন ক্ষেত্রে সেটাও আমি বলছি। ভিআই কস ফাই মানে কি লিখতে পারো? ভি আই কস ফাই মানে কি? আর বাই জেড। কস ফাই ইকুয়াল টু আর বাই জেড আমরা প্রুভ করেছি। দেখো এবার ভি বাই আই করে দাও।
সরি ভি বাই জেড করে দাও, ইন্টু আই ইন্টু আর। ভি বাই জেড মানে কি? আই, আই আর মানে কি? এই জিনিসটা আমার থিওরিতে ডিসকাস করিনি বলে এখানে করে দিলাম, আই স্কোয়ার আর। তার মানে ভি আই কস ফাই মানে আই স্কোয়ার আর। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার। এবার দেখো আমার প্রত্যেকটা ভ্যালু জানা আছে, আই এর ভ্যালু কত এইগুলো জানা আছে। তুমি যদি সেগুলোকে বসিয়ে দাও তাহলে কিন্তু তুমি অ্যান্সার পাবে। আই এর ভ্যালু কত ছিল? আই এর ভ্যালু হচ্ছে তোমার এখানে ক্যালকুলেশন করে দেখতে হবে আই এর ভ্যালু তোমার কত আছে। ঠিক আছে, আই এর ভ্যালুটা তোমার এখানে আছে কত বলো? আই এর এক্সপ্রেশনে শো করছে 5। ওকে, আই এর এক্সপ্রেশনে শো করছে কত? এখানে দেখো এই যে অঙ্ক কোথায় গেল, এই যে 5, কিন্তু এটা ম্যাক্সিমাম ভ্যালু। আর এখানে যেটা বলে সেটা একটু নোট করে নিতে পারো, এটা আরএমএস ভ্যালু। তাহলে এটাকে তোমাকে কী করতে হবে? আরএমএসে কনভার্ট করতে হবে, মানে 5/√2 হোল স্কোয়ার ইন্টু আর। আর এর ভ্যালু আমরা এক্ষুনি বার করেছি 2.6। ক্যালকুলেশন করো, দেখো কত আসছে। 5/√2 এখানে স্কোয়ার করে দাও, ইন্টু 2.6 করো, 32.5 ওয়াট। 32.5 ওয়াট, এটা আমাদের আরেকটি অ্যান্সার বেরোলো। এখানে আমাদের আরও বেশ কিছু অঙ্ক করবার দরকার পড়বে। 5 নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর মানে কস ফাই। কস ফাই কত হয়? আর বাই জেড। আরও কিছু ফর্মুলা আছে, কস ফাই ফর্মুলা আরও কী কী আছে সেগুলো তুমি দেখতে পারো। যেমন ধরো আমাদের, তুমি যদি অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাভারেজ পাওয়ার, সেগুলো থেকেও দেখতে পারো, যেটা সুবিধা হয়। তো আমার এখানে আর বার জেডের ভ্যালু দেওয়া আছে। আর এর ভ্যালু 2.6 আর জেডের ভ্যালু বেরিয়েছিল 3। কস ফাইয়ের ভ্যালু 2.6/3 করো, 2.6/3, 0.86666। ওকে, 0.866। এবার প্রশ্ন হচ্ছে নিচের ব্র্যাকেটে লেখো ল্যাগ। এটা কিন্তু লিখতে ভুলবে না, ভুলে গেলে অ্যান্সার কিন্তু সঠিক বলে গণ্য হবে না। ফলো করো, এই বড় অঙ্কটা আমাদের করতে বেশ সময় লাগছে, কিন্তু পরীক্ষার্থী এই অঙ্কটা এত বড় আসলে প্রায়, যদি ডেসক্রিপটিভ এক্সামিনেশন হয় 10 নম্বর দেবে। তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছো, তাহলে 10 নম্বর কত সহজেই তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই টাইপের আরও বেশ কিছু অঙ্ক, যেখানে ফেজর ডায়াগ্রামগুলোকে ভালোভাবে এঁকে জিনিসটাকে বোঝা, মানে আন্ডারস্ট্যান্ডিং প্রসেসটা এই লেভেলে নিয়ে যাওয়া, যাতে কোনো রকমভাবেই কোনো কিছুতে আমরা ঠিক অসুবিধায় না পড়ি। ঠিক আছে, সেই জিনিসটা তৈরি করা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।